আজকে আমরা আগের থেকে আবার একটু আসি। আমরা একটু লোড ক্যালকুলেশন শুরু করছিলাম, যে একটা বিল্ডিং নিলাম, বিল্ডিংটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। এখন বিল্ডিং এ কিভাবে লোডটা ক্যালকুলেট করতে হবে সেটা আমরা বের করার চেষ্টা করতেছি। তো প্রথমে আমরা স্ল্যাবের লোড বের করছিলাম, এবং যদি খেয়াল করো আরেকবার একটু মনে করাই, সেখানে ছিল তার স্ল্যাবের নিজের ওজন, যেটাকে সেলফ ওয়েট বলছি, এবং স্ল্যাবের থিকনেসটা ওটা প্রিলিমিনারি একটা থিকনেস ধরে শুরু করছিলাম, এবং বলছিলাম এগুলো সবই হচ্ছে প্রিলিমিনারি, এবং আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডিজাইনে ওকে না হলে এটা হয়তো থিকনেস বাড়াতে হতে পারে, বা উল্টাটাও হতে পারে, আমরা বেশি মনে হলে কমেও দিতে পারি। তো এখানে স্ল্যাবে আমরা পিএসএফ এর লোড বের করলাম। এখানে দেখার বিষয়টা ছিল আমাদের পার্টিশন ওয়ালটাকে আমরা একটা ডিস্ট্রিবিউটেড একটা লোড হিসেবে ধরলাম, এবং 80 পিএসএফটা আমরা এটা একটা এস্টিমেট কিভাবে করলাম, আমরা টোটাল যা লোড স্ল্যাবের উপরে যেটা আছে সেটাকে আমরা অ্যাভারেজিং করে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, এটা একটা অ্যাপ্রক্সিমেশন, কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনটা যে করতেই হবে এমন কিন্তু না। আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা এখানে দেখতেছি কারণ আমরা তো আসলে এখন ক্লাসে যেটা শিখতেছি সেটা হচ্ছে আমরা হাতে কিভাবে প্রবলেম গুলো করবো। এই কোর্সেরই একটা অংশ হচ্ছে স্ল্যাব অ্যানালাইসিস এবং ডিজাইন। প্রত্যেকটা জিনিসই খেয়াল করে আমরা এখানে অ্যানালাইজ করা বলতে বোঝাচ্ছি আমাদের এই স্ল্যাব বলো বা বিম বলো বা কলম বলো, এখানে আমাদের বেন্ডিং মোমেন্ট কত আসছে, শিয়ার ফোর্স কত আসতেছে বা এক্সিয়াল ফোর্স কত আসতেছে, এগুলা বের করাকে আমরা বলতেছি অ্যানালাইসিস। এবং এই স্ট্রাকচার গুলা কিন্তু হচ্ছে বিশেষ করে স্ল্যাব যেটা দেখতেছি এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। স্ল্যাব কেন, আমাদের সব স্ট্রাকচার গুলাই কিন্তু স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, এবং এগুলো অ্যানালাইসিস করার জন্য কিছু সিম্পলিফাইড মেথড আছে, সেগুলো আমরা হাতে এখানে এই ক্লাসিক কোর্সে আমরা হাতে করবো। যেমন স্ল্যাবের বেলায়ও আমরা দেখবো কিছু চার্ট ইউজ করে আমরা মুভমেন্ট গুলো বের করবো। বাট এটার মানে এই নয় যে এটাই একমাত্র মেথড। আমরা যদি আরেকটু কারেক্টলি বের করতে চাই, যেটা আমরা ফোর্থ ইয়ারে গিয়ে দেখবো, যে আমরা এখন অনেক সফটওয়্যার ইউজ করি, এবং আসলে বিল্ডিং ডিজাইন এখন আমরা পুরোটাই কম্পিউটার বেস সফটওয়্যার করি, এবং ইট্যাবস বা স্ট্যাট প্রো এই জাতীয় সফটওয়্যার আছে, এগুলো দিয়ে আমরা এই লোড ক্যালকুলেশন থেকে শুরু করে, অর্থাৎ অ্যানালাইসিসটা লোড ক্যালকুলেশন প্লাস বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম এগুলো বের করা, সেখান থেকে আলটিমেটলি ডিজাইন করা সহ এগুলো সবই এখন কম্পিউটারে হয়। সুতরাং আমরা এখানে যে অ্যাপ্রক্সিমেশন করলাম এই যে পার্টিশন লোডের, এটা যে সবসময় করতে হবে তা কিন্তু না। এটা এমন হতে পারে যে আমরা সরাসরি যেখানে যেখানে পার্টিশন লোড আছে সেখানে সেখানে একটা লাইন লোড হিসাবে ক্যালকুলেট করে বসা দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। বাট এটা আমাদের সিম্পলিফাইড হইতে আমরা যেহেতু হাতে করছি সেইভাবে আমরা আগাচ্ছি। স্ল্যাবেরটা আমরা বুঝলাম, যেমন একটা স্ল্যাবে 226 পিএসএফ আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলা উচিত ছিল, সেটা মনে হয় বলি নাই, সেটা হচ্ছে আমরা দশমিকের পর মাঝে মাঝে অনেক ঘর লিখি, হ্যাঁ, বা যে মানে খুব অ্যাকুরেসির জন্য লিখি। আসলে কিন্তু নিয়ম হচ্ছে এই বইতে, তোমাদের বইতে দিচ্ছে যে 3টা সংখ্যার বেশি লিখবো না। যেমন আমার লেখাও কিন্তু আসলে ভুল হয়েছে, যেমন 81.3 লিখছি, এটা কিন্তু ঠিক আছে, 3টা ডিজিট লিখছি, এটাকে বলে 3 সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ দশমিকের আগে পরে যাই থাকুক না কেন সব মিলে 3টার বেশি লিখবো না। যেমন এর নিচের সংখ্যাটা 186.3, এটা আসলে 186 লিখলেই হতো। এর পরের যে অ্যাকুরেসি এটা আসলে খুব বেশি মিনিংফুল কিছু আসে না। কেন বলি, কারণ 186 লেখা মানেই হচ্ছে আমি 1% অ্যাকুরেসিতে লিখতেছি। সুতরাং এরপরে একটা 0.3 লেখাটা আসলে এটা মানে আমাদের আসলে সংখ্যাগুলো শুধু সংখ্যা না, এটা একটা ফিল করার ব্যাপার আছে। সুতরাং আমরা যেখানে যদি লাস্টে ফাইনাল রেজাল্টটা বলি, এটা 226 পিএসএফ আসছে, 0.3টা আসলে লেখাটা দরকার ছিল না, বা এটা আমরা ভবিষ্যতে আমরা খেয়াল করব। আর দশমিকের পরেও যদি অনেকগুলা সংখ্যা থাকে, যেমন ধরো একটা একটা কোথাও একটা ডিজিট আসছে 0.00345678, এরকম একটা যদি সংখ্যা থাকে, আমরা 3টা দশমিকের পরে 3টা না, কিন্তু শূন্য বাদে অ্যাকচুয়াল সংখ্যা 3টা নিউমেরিক ফিগার যেখানে আছে সেই 3টা দিব, তাহলেই আমার 1% অ্যাকুরেসিতে লেখা হবে। তো আমাদের জন্য 1% অ্যাকুরেসি লেখাটাই যথেষ্ট, এবং সেটাই আমরা লিখবো, কারণ এর থেকে বেশি লিখলে আসলে মানে সংখ্যাটাই লেখা হচ্ছে কিন্তু আমাদের এটা থেকে আমরা কোনো ফিলিং পাই না। এবার আমরা একটু ইন্টেরিয়র বিমটা, অর্থাৎ আমার এই বিমটা, আমাদের যে মাঝখানে একটা বিম আছে, এই বিমটার উপরে কত লোড আসে সেটা একটু বের করার চেষ্টা করি। সেটা বের করলে আমরা বুঝতে পারবো যে এখানে এখানে কিন্তু দুটো জিনিস খেয়াল করছি আমরা। একটা হচ্ছে লোড ক্যালকুলেশনটা যেমন দেখতে পাচ্ছি, একই সঙ্গে আমরা মানে লোডটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটারও একটা আইডিয়া পাচ্ছি। আচ্ছা, আমরা যখন
ইন্টেরিয়র বিমটার একটা দেখো প্রিলিমিনারি সেকশন ডান দিকে দেখানো আছে, এটার উইডথ দিলাম 12 ইঞ্চি, ডেপথ ধরতেছি আমি 24 ইঞ্চি। এখন কেন 24 ইঞ্চি ধরলাম এগুলো আমরা পরে আবার দেখতে পাবো। তবে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে বিমের ডেপথ যখন আমি বলছি তখন সেটা আসলে স্ল্যাবের টপ থেকে এটার বটম পর্যন্ত ডেপথটাকে বিমের ডেপথ বলে। আর 6.5 ইঞ্চি স্ল্যাবের ডেপথ, এটা আগেই ধরা আছে। তাহলে এখন এই যে বিমের নিজস্ব ওজনটুকু কত সেটা যদি হিসাব করি, এবং বিমের বেলা আমরা জানি পার ফিটে ওজনটা বের করতে হবে, তাহলে এদিকে আছে 12 ইঞ্চি, এদিকে আছে 24 ইঞ্চি, আর পারপেন্ডিকুলার টু পেপার হচ্ছে 1 ফিট, যেহেতু পার ফিটে বের করতেছি। কংক্রিটের ওজন 150, তাহলে বিমের প্রতি ফিটে বিমের নিজস্ব ওজন হচ্ছে 300 পাউন্ড পার ফিট। ঠিক আছে, এখন বাকি লোড কি আসতে পারে দেখি। বাকি যদি আমরা আগের দিনও বলছিলাম পার্টিশন ওয়াল বিমের উপরে সরাসরি থাকতে পারে। তো আমি একটা ছবিতে দেখাচ্ছি, যেমন ধরো একটা পার্টিশন ওয়াল, এই বিমটার উপরে একটা পার্টিশন ওয়াল, ব্রিকের পার্টিশন ওয়াল দেখে হ্যাচ করে দেখানো আছে। এই ওয়ালটা জেনারেলি ভিতরে ইন্টেরিয়র ওয়াল হলে 5 ইঞ্চি হওয়ার সম্ভাবনাই বেশি। তো 5 ইঞ্চি হতে পারে, 10 ইঞ্চি হতে পারে। যেমন আমাদের সিভিল বিল্ডিং এর কিন্তু যদি খেয়াল করো, তোমরা তো এখন অনেকদিন সিভিল বিল্ডিং থেকে দূরে আছো, সিভিল বিল্ডিং এর এক্সটেরিয়র ওয়াল গুলো সব 10 ইঞ্চি, ইন্টেরিয়র ওয়াল গুলো 5 ইঞ্চি। আর আগের দিন বলছিলাম আজকালকার বেশিরভাগ জায়গায় এক্সটেরিয়র ইন্টেরিয়র সবখানেই 5 ইঞ্চি ওয়াল ব্যবহার করা হয়, দুটাই আসলে অ্যালাউড। আচ্ছা, এখানে খেয়াল করো আমাদের এই বিল্ডিংটার হাইট হচ্ছে এই ফ্লোরের টপ থেকে ওই ফ্লোরের টপ পর্যন্ত হচ্ছে 10 ফিট, যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং বললাম। এটা যে 10 ফিট মানে যে চিরকাল 10 ফিট থাকবে তা না, এক্স্যাক্টলি যা ড্রয়িং এ যা আছে তাই। এটা কমার্শিয়াল বিল্ডিং এ এটা আরো বেশি হতে পারে, 12 ফিট হতে পারে। তাহলে এটার এখন শুধু ওয়ালটার ওজনটা বের করি। এই ওয়ালটার ওজনটা কি হবে খেয়াল করো, এটা 10 ইঞ্চি ধরে করা। তো 10 ইঞ্চি ফিটে নিয়ে গেলাম ইনটু হাইটের মধ্যে এই অংশটুকু তো বিমের মধ্যে আছে 2 ফিট, এই 2 ফিটটা বাদ, 2 ফিট মানে যে 24 ইঞ্চি, এই 24 ইঞ্চির 2 ফিট করে বাদ দিলাম। তাহলে এটা হচ্ছে আমার একদিকের ডাইমেনশন। আরেকটা পারপেন্ডিকুলার টু এই আমার স্ক্রিন 1 ফিট আছে, সেই 1 ফিটটা লেখা হয়নি। আর পার্টিশন ওয়ালটা আমার ব্রিকের তৈরি, তার মানে এটা ইউনিট ওয়েট হচ্ছে 120। তাহলে যদি 10 ইঞ্চি ওয়াল হয়, হাইট হয় 8 ফিট, তাহলে আমি দেখতে পাচ্ছি 800 পাউন্ড পার ফিট একটা লোড আমি ওয়াল থেকে পাচ্ছি। এটা যদি 5 ইঞ্চি হতো তাহলে এটা জাস্ট অর্ধেক হতো, এটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা জিনিস জাস্ট নোট রাখি আমরা, সেটা হচ্ছে এটা যদি সলিড ওয়াল না হয়ে এমন যদি একটু পর দরজা আছে জানালা আছে, তো সেটার এফেক্টও আমরা কিন্তু কনসিডার করব, বা অনেক সময় একটা সরাসরি একটা একটা পার্সেন্টেজ দিয়ে হয়তো কমাই নেওয়া হতে পারে, যে তোমার দেখতে পাচ্ছ এই পরিমাণ দরজা জানলা আছে, আমি কমাই ফেললাম। বা তুমি যদি আরো অ্যাকুরেটলি বের করতে চাও, তুমি দরজা জানলার ফাঁকা অংশগুলো হিসাব করে বাদ দিতে পারো। আর যা অ্যাকচুয়াল হাইট সেটাও করতে পারি। আর জেনারেলি যদি তুমি হাইট এগুলো বিবেচনায় না নাও, তাহলে 10 ফিটের জন্য কিন্তু 1000 পাউন্ড আসবে, আর 5 ইঞ্চির জন্য 500 পাউন্ড পার ফিটে আসবে। জেনারেলি খেয়াল করো এখানে কিন্তু আমরা দুটা জিনিস করলাম পার্টিশন ওয়ালের ব্যাপারে। একটা হচ্ছে স্ল্যাবের উপরে কিছু পার্টিশন ওয়াল আছে, যেটা স্ল্যাবের মধ্যে দিয়ে বিমে যাচ্ছে, সেটাকে আমরা স্ল্যাবের ওজনের মধ্যে ধরছি। আর কিছু কিছু অংশ আমি কিছু কিছু ওয়াল সরাসরি বিমের উপরে রেস্ট করতেছে, তাদের ওয়েটটা কিভাবে বের করতে হয় সেটাও এখন দেখালাম। কিন্তু এটা কিন্তু আসলে অনেকভাবে করা যেতে পারে, যেটা একটু আগে বললাম। আমি অ্যাকুরেটলি করার জন্য একদম যেখানে যেখানে যেটা আছে সেটা বসাই ফেলতে পারি, যেটা হয়তো আমরা ফাইনালি সফটওয়্যারে করব। অথবা কিছু অ্যাপ্রক্সিমেট করার জন্য আমি এখানে যেমন ওয়ালটা আলাদাভাবে বসালাম, এটা না করে টোটাল একটা স্ট্রাকচার অ্যাভারেজিং করতে পারি। বাট যেটাই করো না কেন তোমাকে দেখতে হবে প্রত্যেকটা অ্যাজাম্পশনের পিছনে একটা লজিক্যাল থাকতে হবে। তবে সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে যতটুকু তুমি কারেক্টলি বের করো বসাও, তত কারেক্টলি রেজাল্ট গুলো ভালো হবে। আদারওয়াইজ তোমাকে একটু সবসময় একটু মাথায় রাখতে হবে যে আমি অনেক কিছু অ্যাপ্রক্সিমেট করতেছি, একটু ওভার ডিজাইন করতে হবে। স্যার হ্যাঁ বলো স্যার, সেলফ ওয়েট অফ বিমে ওখানে 1 হলো কেন? মানে ওই কোনটার কথা বলছো? 12 স্যার, 12 24 ইন্টু 1। জি স্যার, জি স্যার। এই 1 হচ্ছে 1 ফিট পারপেন্ডিকুলার টু স্ক্রিন, সেই 1 ফিটটা একটা ভলিউম। তো সেই ভলিউমটা কোন দিকে আসতেছে, ভলিউমকে ইউনিটের দিয়ে গুণ করলে আমি ওজনটা পাচ্ছি। এই 1 ফিট হচ্ছে পার ফিটের 1 ফিটটা আর কি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই জন্য কি পরেরটাতেও ওই 1 ফিট গুণ হয়েছে, কিন্তু এটা দেখানো হয় না। দেখানো হয় নাই, রাইট রাইট। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন আমরা এবার একটু দেখি যে বিমটা কিভাবে ওজন আসবে। হ্যাঁ, একটা মিনিট একটু দাঁড়াতে, কে জানি আসছে।
আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আমাদের ওই বিমটার কথা বলছি, এই বিমে স্ল্যাব থেকে কিভাবে ওজন আসবে। তো স্ল্যাব থেকে ওজনটা আসার একটা অ্যাপ্রক্সিমেট মেথড আছে, যেটা আমরা এখানে একটু দেখতে চাচ্ছি। কিন্তু এর আগেই বলছি এই মেথডটা একটা অ্যাপ্রক্সিমেট মেথড, সবই আসলে অ্যাপ্রক্সিমেট। যদি আমি ফাইনাইট এলিমেন্ট দিয়ে সফটওয়্যার করি, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন, বাট এটা হাতে করার জন্য একটা অ্যাপ্রক্সিমেশন হচ্ছে স্ল্যাব গুলার মধ্যে আমি এখান দিয়ে একটা 45 লাইন টানবো, এদিকে একটা 45 লাইন টানবো, এইভাবে একটা 45 লাইন করে ভাগ করে ফেলবো। এবং তাতে অ্যাজাম্পশনটা হচ্ছে এই 45 এর পরে এই যে অংশটা, এই লোডটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এই বিমে, এটা এই বিমে, এটা এই বিমে। এটা একটা অ্যাজাম্পশন, এবং সত্যি কথা হচ্ছে তোমরা যদি ইয়া করে দেখো, এটা আসলে কমপ্লিটলি কারেক্ট অ্যাজাম্পশন না, কিন্তু এটা কাজ করার জন্য যথেষ্ট অ্যাকুরেট। হ্যাঁ, এখন আমি এই অংশগুলোর এরিয়াটা বের করে ফেললাম, এটা তোমরা পারবা। এই এই এটার অ্যাভারেজ করে এটাতে গুণ করলে এটা পেয়ে গেলাম। এত 137 স্কোয়ার ফিট হচ্ছে এই এরিয়াটা, এটা প্রত্যেকটা এরিয়া বের করে ফেললাম, তাই তো? আচ্ছা, এখন আমার যে বিমের কথা সেটাকে আমি আবার আলাদা করে আনি। সেই বিমটা হচ্ছে এই বিমটা। তাহলে এই বিমে কিন্তু দুদিকে দুটা স্ল্যাব থেকে লোড আসতেছে, এবং স্ল্যাবের লোডটা একটু আগে আমরা বের করছি, আগের দিন আমরা বের করে রাখছিলাম, যেটা আবার একটু দেখে আসি। স্ল্যাবের ডেড লোডটা ছিল 186 আর লাইভ লোড ছিল 40, খেয়াল রেখো। তাহলে এই যে 186 হচ্ছে তার পিএসএফ, তাকে আমি এই 137 স্কোয়ার ফিট দিয়ে গুণ করলাম ইন্টু 2, ঠিক আছে? তাকে, তার মানে এত পাউন্ড লোড এখান থেকে আসতেছে, এবং এই লোডটাকে আমি কিপে যদি কনভার্ট করি 51.3। এইবার দেখো লেখাটা ঠিক আছে, 3টা ডিজিট লিখলাম, বেশি লিখিনি। এখানে এসে কিন্তু আমার খেয়াল হয়েছে যে 3টা ডিজিটের বেশি লেখা ঠিক না, এই জন্য 3টা ডিজিট আমি লিখলাম। তাহলে প্রথমে খেয়াল করো, এই লোডটা যদি আমি বিবেচনা করি, এই লোডটা কিন্তু আসলে এই বিমটার উপরে এইভাবে আসতেছে, তাই না? যেহেতু এই অংশটা বড়, তাহলে লোডটা এইভাবে আসতেছে। তো আমরা এটাকে এইভাবে চিন্তা না করে আমরা এটাকে সিম্পলিফাই করলাম আরেকবারও, খেয়াল করো সিম্পলিফিকেশন গুলো। এটাকে আমি এরকম একটা ডিস্ট্রিবিউটেড করলাম, কারণ কি? কারণ এইটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে তো আমার অনেক জটিলতা হয়। আমি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট এটাকে অ্যাভারেজিং করলাম। অর্থাৎ এই যে 53 কিপ লোড এটার মধ্যে আসতেছে, ডেড লোডটা, এইটা এই 24 ফিট জায়গার মধ্যে ক্লিয়ার স্প্যান হচ্ছে 24 ফিট, সেন্টার টু সেন্টার ছিল 25 ফিট, 24 ফিটে দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার ইউনিটটা হলো 2.14। দেখো 3টা ডিজিটের বেশি লিখলাম না, কিপ পার ফিট, ঠিক আছে? তোমাদের কিন্তু মনে হবে যে খালি বারবার লিখি, কিন্তু বেশি লিখলে যেটা হয়, তুমি সংখ্যাটার ফিলটা থাকে না। আচ্ছা, এবার তাহলে আমি যদি ডেড লোড গুলো সব যোগ দিই, কারা কারা ডেড লোড? এই যে 0.3 ছিল আমার সেলফ ওয়েট, আর 10 ইঞ্চি ওয়াল ধরছিলাম 8 ফিট হাইট, সেখান থেকে 0.8, যেটা হলো 800 পাউন্ড ছিল, সেটাকে 0.8 লিখলাম, আর এটা যোগ করলাম, তাহলে 3.24 কিপ পার ফিট। এটা হচ্ছে আমার dead load coming onto this beam from slab and plus self weight plus wall. একইভাবে আমরা লাইভ লোডটাও বের করলাম, খেয়াল করো, দুইটা এরিয়াতে গুণ করলাম, 40 psf লাইভ লোড এত কিপ, এটাও 24 দিয়ে ভাগ দিলাম, তাহলে টোটাল এই বিমটা 3.7 কিপ পার ফিট। এটাকে সার্ভিস লোড বলে, সেটা আমরা পরে একটু দেখবো, বাট এই লোড এরকম একটা লোড, এই সাইডে যদি আমি দেখি যে 3.7 কিপ পার ফিট লোড আসে। এখন যদি আমি বিমটা ডিজাইন করতে হয়, আমরা এই লোডের জন্য ডিজাইন করবো। তাহলে কিন্তু আমরা বিম ডিজাইনের প্রথম যে স্টেপ, লোড এস্টিমেট করা শিখে ফেললাম। এখানে যদি খেয়াল করো, মানে পরীক্ষা কিন্তু তোমাকে হয়তো বলে দিচ্ছে যে ফ্লোর ফিনিশ এত ধরো, লাইভ লোড এত ধরো, তারপরে তোমার পার্টিশন ওয়াল এত ধরো, এগুলো হয়তো পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকে। কিন্তু ইন রিয়েল লাইফে কিন্তু আসলে এই জিনিসগুলো তোমাকে আর্কিটেকচারাল ড্রয়িং দেখে, তোমার কোডে মিনিমাম প্রেসক্রাইব লোড দেখে তোমাকে এই জিনিসগুলো তোমাকে এস্টিমেট করে তোমাকে অঙ্কটা দাও। জিনিসটা হচ্ছে খেয়াল করবে, সবচেয়ে আসল জিনিসটা হচ্ছে অঙ্কটা আগে দাঁড় করানো। অঙ্ক তো তোমরা অঙ্ক বলো না, তোমরা মনে বলো প্রবলেম। তো প্রবলেমটা ফর্মুলেট করাটা হচ্ছে প্রথম স্টেপ, তারপরে সেটাকে আমরা সলভ করবো। কিন্তু এই প্রবলেমটা সবসময় পরীক্ষার মধ্যে কিন্তু দেয়া থাকবে না, তোমাকে তোমার আর্কিটেকচারাল ড্রয়িং রিড করতে হবে, এট দ্য সেম টাইম কোড থেকে তোমার লাইভ লোড গুলো নিয়ে নিতে হবে। এইবার আমরা ডিজাইনটা করবো কিভাবে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। স্যার লাস্ট স্লাইডটা একটু যাওয়া যাবে স্যার? শিওর যাওয়া যাবে, বলো। স্যার এখানে 0.3 আর 0.8 টা কিভাবে আসছে আরেকবার একটু বলবেন? ওই যে আগের পাতায় যদি দেখো, ওই যে 300 পাউন্ড, যেটা 300 পাউন্ড পার ফিটটাকে আমি কিপে নিয়ে গেলাম আর কি, 0.3 কিপ পার ফিট, আর 800টা 8 কিপ পার 0.8 কিপ পার ফিট। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ইউনিট গুলা সবসময় খেয়াল রাখবা, ইউনিট গুলা বেশিরভাগ সময় আমরা কি পার ফিটে থাকবো। হ্যাঁ, কোনো সময় স্ল্যাবের ওজনটা আমরা পিএসএফ এ বলি, কিন্তু যেটাই লেখো মানে দশমিকের পরে বেশি ঘর লিখবে না, তাহলে এটার আর মিনিং থাকে না। এটাও একটু মনে রাখবা, যত তোমার বয়স বাড়তে থাকবে,
এই যে 3টা ডিজিটের পরে একবার আস্তে আস্তে কমতে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবা। তুমি তখন বুঝবা যে এইগুলো আলটিমেটলি এত অ্যাকুরেসি তোমার লাগে না, কিন্তু সেটা আপাতত আমাদের দরকার নেই। আমরা এখানে 3টা ডিজিটে করব। এখন আমরা ডিজাইনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আজকে এই পরের টপিকটা আমরা পড়ছি সার্ভিসিবিলিটি, স্ট্রেংথ এন্ড স্ট্রাকচারাল সেফটি। আমরা যে ডিজাইন করতে চাচ্ছি এটার মানেটা কি? আমাদের একটা বিল্ডিং এর ডিজাইন করার উদ্দেশ্যই হচ্ছে to serve its purpose, a structure must be safe against collapse and serviceable in use. অর্থাৎ যেটাই বানাচ্ছি না কেন তার সেটা ভেঙে পড়তে পারবে না। প্রথম হচ্ছে তাকে সেফ থাকতে হবে, কথাটা হচ্ছে এটাকে বলে স্ট্রেংথ ডিজাইন। অর্থাৎ ফ্রম স্ট্রেংথ পয়েন্ট অফ ভিউ সে যেন সাফিসিয়েন্টলি স্ট্রং হয়, সো দ্যাট যা যা লোড আসতেছে, তার ফলে লোড আসা মানেই হচ্ছে তার মধ্যে বেন্ডিং মোমেন্ট হবে, শিয়ার ফোর্স হবে, এবং তার জন্য স্ট্রেসেস হবে। এই স্ট্রেসেস গুলো যেন সেফলি ওই মেটেরিয়াল গুলা উইথস্ট্যান্ড করতে পারে, সেভাবে আমাকে এগুলা সাইজ গুলো ঠিক করতে হবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। পরের টার্মটা যদি আমরা খেয়াল করি, সার্ভিসেবল ইউজ। সুতরাং আরেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র স্ট্রেংথটা সাফিসিয়েন্ট থাকলে হয় না, এটাকে সার্ভিসেবল থাকতে হবে। এই কথাটার মানে কি আমরা এক্ষুনি দেখবো। তার আগে আমরা একটু সেকেন্ড পয়েন্টে যাই। স্ট্রেংথ অফ দ্য স্ট্রাকচার মাস্ট বি অ্যাডিকুয়েট ফর অল লোডস। এটা হচ্ছে যত রকম লোড হতে পারে, ডেড লোড, লাইভ লোড একসাথে, এবার ভূমিকম্প আসতে পারে, উইন্ড সিচুয়েশন আসতে পারে, এবং কোডও এগুলা আমরা এই ক্লাসের পরে দেখবো। বিভিন্ন রকম লোডিং সিচুয়েশন কোড ডিফাইন করে রাখছে, এগুলো আসতে পারে, এবং এইসব ক্ষেত্রেও আমাদের কোথাও স্ট্রাকচারে যাতে স্ট্রাকচার যেন ভেঙে পড়ে না যায় সেই ব্যবস্থা করতে হবে। এটা তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে স্ট্রেংথটা সাফিসিয়েন্ট থাকতে হবে, সো দ্যাট আমার স্ট্রাকচারে লোডের থেকে যে রেসপন্স হবে বা লোডের জন্য যে স্ট্রেসেস হবে সেগুলো যেন আমি সেফলি উইথস্ট্যান্ড করতে পারি। আচ্ছা, এর পরের যে পয়েন্টটা সেটা আমরা দেখি এবার। সার্ভিসিবিলিটি মানে কি? সার্ভিসিবিলিটি বলতে বাংলায় যদি বলি, ইট ইজ দ্য, বাংলায় বলবো না ইংলিশে বলবো, আচ্ছা এটাকে কি বলে যায় না, সমাস না কারক। সার্ভিস দেওয়ার এবিলিটি হচ্ছে সার্ভিসিবিলিটি। সো ইট ইজ দ্য এবিলিটি অফ এ স্ট্রাকচার টু এনশিওর দ্য ইন্টেন্ডেড সার্ভিস। অর্থাৎ যেই উদ্দেশ্যে তুমি বিল্ডিংটা বানাচ্ছ বা স্ট্রাকচারটা বানাচ্ছ সেই সার্ভিসটা যেন দিতে পারে। এটার মানেটা কি করে দেখি আমরা, যে ডিফ্লেকশন মাস্ট বি স্মল, ক্র্যাকস মাস্ট বি হেয়ারলাইন এন্ড মিনিমাম ভাইব্রেশন। এটা মানে কি? এখন মনে করো আমি একটা স্ট্রাকচার বানালাম, কিন্তু সেটা এমনই ডিফ্লেক্ট করলো, কিন্তু সেটা স্ট্রেংথে কোনো সমস্যা নেই। মনে করো ভাঙলো না, কিন্তু সেটা এমনই ডিফ্লেক্ট করলো যে সেটা আর ইউজেবল রইলো না। এটা কিন্তু from serviceability point of view থেকে it is not at all মানে এটা মানে এটা তাহলে তার যে পারপাস সেটা সার্ভ করছে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্র্যাক গুলা, ছোট ছোট ক্র্যাক কিন্তু আসলে হবে, সেটা আমরা আবারও দেখবো। সেই ক্র্যাক গুলো ভিজিবল হবে না, হ্যাঁ, এবং সেগুলো হেয়ার লাইন থাকবে। সেগুলো যদি খুব বড় হয়ে গেলে মানুষও পছন্দ করবে না, আর সেটা করশনও করবে। সুতরাং ক্র্যাক যা হবে সেটাকে আমরা লিমিট রাখবো। এছাড়া ডিফ্লেকশনের সাথে রিলেটেড আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ভাইব্রেশন। সেটা হচ্ছে মনে করো উপর তলায় বাসায় লোকজন হাঁটাহাঁটি করতেছে, তুমি নিচের তলা থেকে সব টের পাচ্ছ, এবং বিল্ডিংটা আওয়াজ হচ্ছে। এই মানে কিছু হলেই বিল্ডিং এর মধ্যে আওয়াজ হয়। এটা কখন হবে? যখন বিল্ডিং এর স্টিফনেস কম হবে। আওয়াজ মানেই হচ্ছে ভাইব্রেট করা, মানে হচ্ছে স্ট্রাকচারটা পাতলা হয়ে গেছে। সো ডিফ্লেকশন এবং ভাইব্রেশন একই সাথে রিলেটেড। এই দুটাই হচ্ছে আসলে স্ট্রাকচারের স্টিফনেস প্রপার্টির সাথে রিলেটেড। তোমরা কিন্তু এসএম এ ডিফ্লেকশন বের করা শিখছো, এবং এগুলো কিন্তু ডিফ্লেকশনেরও কিছু লিমিট আছে যেগুলো আমাকে এনশিওর করতে হবে যেন স্ট্রাকচারে খুব বেশি ডিফ্লেক্ট না করে। ডিফ্লেকশন বেশি হলে দুটা প্রবলেম, একটা হচ্ছে মানুষ খুব অপছন্দ করবে যে ভিজুয়ালি দেখা যাচ্ছে বিল্ডিংটা ডিফ্লেক্ট করে আছে, সেটাও যেমন আনডিজারেবল। অ্যাট দ্য সেম টাইম মানে স্ল্যাব যদি ডিফ্লেক্ট করে এবং তার উপরে যদি স্ল্যাব বা বিম যদি ডিফ্লেক্ট করে, তার উপরে যে পার্টিশন ওয়াল থাকে সেগুলো কিন্তু ক্র্যাক করতে পারে। সো পার্টিশন ওয়াল ক্র্যাক ফ্রম স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ খুব বেশি প্রবলেম না, কিন্তু সমস্যা হচ্ছে এটা একটা খারাপ জিনিস। মানুষ এরকম পার্টিশন ওয়ালে ক্র্যাক দেখতে চায় না, আমরাও চাই না। সুতরাং তাহলে প্রথমে আমরা বুঝলাম যে স্ট্রেংথ যেমন স্যাটিসফাই করতে হবে, আমাকে কিন্তু আমাদের সাফিসিয়েন্ট স্টিফনেস থাকতে হবে যাতে আমার সার্ভিসিবিলিটিটাও স্যাটিসফাই করে। তো দুটো টার্ম আমরা আপাতত শিখলাম। এখন আমরা স্ট্রেংথটা কিভাবে স্যাটিসফাই করবো সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা ছবিতে একটা স্পেস শাটল দেখানো আছে, তাই না? এটা ঘটনাটা কি একটু সেটা বুঝি। তাহলে প্রথমে আমরা দেখি, লেখার আগে পড়ি, ইফ লোডস এন্ড মোমেন্টস shear axial force can be predicted accurately,
safety can be ensured by providing a carrying capacity just barely in excess of that known demand. অর্থাৎ যখন আমি একটা বিল্ডিং বা যে কোনো স্ট্রাকচার ডিজাইন করতে চাচ্ছি, আমি তো আগেই বললাম যে এটা ভেঙে যাক, সেটা আমি চাই না। তার মানে প্রথম কথা হচ্ছে লোডিং সিচুয়েশন থেকে তার মধ্যে যা যা স্ট্রেস আসবে, অর্থাৎ যেটাকে আমরা ডিমান্ড বলি বা ডিমান্ড বলতে পারি বা রিকোয়ারমেন্ট বলতে পারি, এই ডিমান্ড অংশটার থেকে আমার ক্যাপাসিটি অংশটা বেশি থাকতে হবে। অর্থাৎ তার নেওয়ার ক্ষমতা, তার নিজের যে মোমেন্ট ক্যাপাসিটি বা যেই তার যে পরিমাণ স্ট্রেস সে উইথস্ট্যান্ড করতে পারে ভেঙে না গিয়ে, সেটা তার থেকে বেশি থাকতে হবে। এটা তো খুব অবভিয়াস কথা। তাহলে স্পেস শাটলের কথাটা আমরা লিখলাম কেন? স্পেস শাটলের কথাটা লিখলাম যে আমার কিন্তু এই যে ডিমান্ড বলো ক্যাপাসিটি বলো, এই দুটো অংশকে আমি অ্যাকুরেটলি জানি কিনা সেটাই এখন প্রশ্ন। হ্যাঁ, বা এটা যদি না জানি তাহলে এটা জানার উপায়ই বাকি। তাহলে প্রথমে এখানে যে কথাটা বলা হচ্ছে, যদি আমি অ্যাকুরেটলি জানতে পারতাম, যেমন স্পেস শাটলের সময় আসলে এই ডিমান্ড এবং ক্যাপাসিটিটাকে ওরা অনেক এক্সপেরিমেন্ট করে করে এবং খুব অনেক রকম অ্যানালাইসিস করে এক্স্যাক্টলি যখন এটা লিফট হয় কি পরিমাণ ফ্রিকশন হয়, কি পরিমাণ ড্র্যাগ হয়, সেখান থেকে এক্স্যাক্টলি কত স্ট্রেস হবে, সেগুলো খুব অ্যাকুরেটলি বের করার চেষ্টা করছে। ঠিক আছে, এই জন্য লাল করে দিছি অ্যাকুরেটলি। যদি আমি খুব অ্যাকুরেটলি ডিমান্ডটা বের করতে পারি এবং ক্যাপাসিটিটা তারা বের করতেছে, যেহেতু তার ভিতরে কি মেটেরিয়াল আছে, এটা কিন্তু আমরা স্ট্রেংথের কথা বলছি। একটা স্ট্রেংথ ডিজাইনে কিন্তু অন্য রিকোয়ারমেন্ট আছে। এটা উঠানোর সময় মানুষ কিভাবে ফিল করলো, তার টেম্পারেচার কন্ট্রোল, সেগুলো আলাদা ইস্যু। এটা ভেঙে যাবে কিনা সেটার কথা বলছি এখন। তাহলে এই ক্যাপাসিটিটাও তারা কিন্তু অ্যানালাইসিস করে বের করে ফেলছে। কিভাবে? অনেক মেটেরিয়াল টেস্ট করে, যেই মেটেরিয়াল যেগুলো বানানো হচ্ছে সেগুলো কত স্ট্রেস দিতে পারে বা পুরো সিস্টেমের ক্যাপাসিটি কত, এগুলা বের করছে। এটা বের করে সে যখন উঠাচ্ছে, এবং স্বাভাবিকভাবে বুঝতে পারছে এটা উঠাতে সবে যতটুকু মানে ক্যাপাসিটি বাড়ানো মানে কিন্তু তার ওজনও বেড়ে যাবে। হ্যাঁ, এবং ওজন বাড়লে কিন্তু তাকে উঠানো কঠিন হবে। সুতরাং এটা যখন এটা উড়ে, বা এটা এখন তো আর উড়ে না, এখন যখন এটা উঠতো আর কি, লিফট অফ হতো, তখন এটা জাস্ট ফ্যাক্টর অফ সেফটি 1-এ উঠতো। অর্থাৎ এটা ক্যাপাসিটি এবং ডিমান্ড জাস্ট মানে ক্যাপাসিটিটা জাস্ট ডিমান্ডের থেকে বেশি করে এটা ডিজাইন করা হয়েছে। কেন করা হয়েছে প্রথমে বলিনি, কারণ প্রথমে বুঝতে পারছি একটু ভারী করা মানেই, একটু মেটেরিয়াল সেকশন একটু বড় করা মানে এটা ভারী হবে, ভারী হওয়া মানে এটা উঠাইতে অসুবিধা হবে। আরেকটা ইস্যু এখানে বলা হয়নি, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাকা লাগে। প্রত্যেকটা স্ট্রাকচার একটা টাকা লাগে। যেমন এখানে একটু আগে আমি ইন্টারনেটে দেখলাম, স্পেসে 1 কেজি জিনিস পাঠাইতে হলে, তুমি যদি 1 কেজি একটা জিনিস তুমি স্পেসে আউটার অরবিটে পাঠাইতে চাও, তোমার 47 লক্ষ টাকা খরচ হয় বাংলাদেশি টাকায় 1 কেজির জন্য। সুতরাং বুঝতে পারছো এটার ওজন একটু বাড়ানো মানে প্রজেক্টের কত খরচ বাড়বে। সুতরাং যতটুকু সম্ভব, কিন্তু আমি আবার চাই যে এটা ভেঙে না যায়। সুতরাং এখানে আমার টার্গেটটা হচ্ছে অ্যাকুরেটলি প্রেডিক্ট করা। কিভাবে অ্যাকুরেটলি? দুটো জিনিসকে অ্যাকুরেটলি প্রেডিক্ট করলে তাহলে আমি ফ্যাক্টর অফ সেফটি 1-এ আমি এটাকে জিনিস ডিজাইন করতে পারি। এবং ফ্যাক্টর অফ সেফটি কাকে বলে? ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে ক্যাপাসিটি ডিমান্ডের থেকে কত গুণ বেশি। জেনারেলি ফ্যাক্টর অফ সেফটি 2 হতে পারে, যে আমার যা দরকার তার থেকে আমি ডাবল ক্যাপাসিটি ডিজাইন করতে পারি। কারণটা কি? বেশি করতেছি কেন? কারণ আসলে কিন্তু অ্যাকুরেটলি কোনোটাই আমি প্রেডিক্ট করতে পারি না। বিকজ যেমন ধরো কংক্রিটের বেলায়, আমরা এক্ষুনি ডিটেল আসবো। কংক্রিটের বেলায় তুমি বলতেছো 4000 PSI কংক্রিট তুমি ইউজ করতেছো, ঠিক আছে, কিন্তু তুমি নিজেই জানো, তোমরা ল্যাবে কাজ করছো, একই মিক্স করলাম 4000, তিনজনকে 3টা সিলিন্ডার বানাতে দিলাম, 3টা সিলিন্ডারে দেখবা একটা পার্থক্য চলে আসছে। তো এই পার্থক্যটা কিন্তু আসবেই, এটা ইনহেরেন্ট কিছু পার্থক্য আসবে। এই পার্থক্যগুলোকে আমাকে আমরা বলবো আনসার্টেনিটিস, এবং এই আনসার্টেনিটি গুলোকে আমাদের টেক কেয়ার করতে হবে। সুতরাং যদি আমি আনসার্টেনিটি ইন একটা, যদি একটা মানে করে একটা ওয়ার্ল্ড আছে যেখানে কোনো আনসার্টেনিটি নেই, তুমি একদম সবকিছু অ্যাকুরেটলি জানো, তাহলে কিন্তু এই ডিমান্ড যা ক্যাপাসিটি এক্স্যাক্টলি তা করেই তুমি ডিজাইন করতে পারো। ঠিক আছে, এর জন্য আর আলাদাভাবে তোমার ফ্যাক্টর অফ সেফটি মানেই হচ্ছে এখানে ইট ইজ জাস্ট অ্যাবাভ 1 থাকলেই সম্ভব। আচ্ছা, এখন আমাদের বিল্ডিং এর বেলায় কি হবে? বিল্ডিং এর বেলায় তো এই সিচুয়েশন হবে না। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখো, স্পেস শাটল আর বিল্ডিং কিন্তু এক না। স্পেস শাটলে যারা যায়, তোমরা জানো মানে স্পেস শাটল 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্পেস শাটলে যারা যায় তারা কিন্তু জানে যে এটার মধ্যে কতটুকু রিস্ক নিয়ে তারা যাচ্ছে, এবং তারা কিন্তু বি হিসেবে ট্রিটেড হয়, তাই না? কিন্তু হোয়ারাস আমরা কিন্তু বিল্ডিং ডিজাইন করছি, আমরা বিল্ডিং এ আমরা এমন বিল্ডিং ডিজাইন করবো না যে বিল্ডিং এ কেউ থাকার জন্য বীর হিসেবে প্রমাণিত হবে। এখানে কিন্তু সেই বিল্ডিং এ মানুষ রাতে ঘুমাবে, বছরের পর বছর থাকবে। সুতরাং আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আনসার্টেনিটি ইজ দেয়ার, এবং আমরা কিন্তু সেইভাবে সেফটিটা এনশিওর করবো। এখন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব যে আসলে আনসার্টেনিটিটা কি জিনিস।
যেমন there are a number of sources of uncertainty in analysis, design and construction. কোথায় কোথায় আনসার্টেনিটি আসতে পারে আমরা প্রথমে আগে বলে রাখি, এটাই হচ্ছে কোথায় কোথায় উইকনেস আছে আমরা সেটা কিভাবে ওভারকাম করব, সেটাই কিন্তু ডিজাইনারের ব্যাপার। প্রথম হচ্ছে অ্যাকচুয়াল লোড মে ডিফার। আমরা একটুবার উদাহরণ দিয়ে বলবো যে লোড আমি ধরতেছি 40 PSF বা এমনকি সেলফ ওয়েটটা পর্যন্ত, কিন্তু সেলফ ওয়েটটা তো কম ভ্যারি করবে, বাট লাইভ লোড তো খুব বেশি চেঞ্জ হতেই পারে। অ্যাকচুয়াল লোড ডিস্ট্রিবিউশন মে বি ডিফারেন্ট। যেভাবে আমি চিন্তা করলাম সবখানে লোড আছে, সব ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সেটাও কিন্তু ডিস্ট্রিবিউশনটাও মে নট বি কারেক্ট। তারপর আমরা অ্যানালাইসিসে অনেক কিছু দেখবো, আমরা ভবিষ্যতে সব অ্যাপ্রক্সিমেশন, অনেক জায়গায় অ্যাপ্রক্সিমেশন আছে, কিছু কিছু আমরা ধরে নিব, সেগুলো কিন্তু ইনহেরেন্ট একটা বলতে পারো সিম্পলিফিকেশন। এছাড়া স্ট্রাকচারের বিহেভিয়ারের মধ্যেও কিন্তু একটু ডিফারেন্স থাকতে পারে। আর যেটা পরে হচ্ছে ডাইমেনশন, বিমের ডাইমেনশন, কলামের ডাইমেনশন, এগুলো খুব বেশি ভ্যারি করে না, বাট ইভেন দেন ফর্মওয়ার্কের জন্য একটু একটু ডিফারেন্স হতে পারে। তারপরে রিইনফোর্সমেন্টের, তুমি তো রিইনফোর্স কংক্রিটের ডিজাইন করতেছো, তুমি রড পাতলা, তারপরে মানুষজন এর উপরে হাঁটাহাঁটি করার জন্য রড টড একটু একটু সরে যেতে পারে। এছাড়া ম্যাটেরিয়াল স্ট্রেংথ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে কংক্রিট রিইনফোর্সমেন্টের প্রপার্টি হয়তো অতটা ভ্যারি করে না, কিন্তু কংক্রিটের প্রপার্টি ওয়াইডলি ভ্যারি করে। সেখানে একটা জিনিস বলে রাখি, ভ্যারি করবে মানেই যে আমরা ভ্যারি করাটা খুব এনকারেজ করতেছি তা কিন্তু না। আমাদের এটার সাথে সাথে প্যারালালি একটা জিনিসকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আরেকটা জিনিস, যে আমরা কিন্তু এই রেগুলার টেস্টিং করে, সেটা কংক্রিট বলো, সিলিন্ডার বলো, এই রড বলো, এগুলা টেস্ট করে করে আমরা কিন্তু কোয়ালিটি এনশিওর করব। এই আনসার্টেনিটি গুলো দূর করার জন্য সবসময় চেষ্টা থাকবে, বাট ইভেন দেন দেয়ার উইল বি আনসার্টেনিটিস। এটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। এবং আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার যে একটা স্ট্রাকচার আছে, এটা ফেল করলে কি হবে, সেটার কনসিকুয়েন্স কি, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। যেমন বলি, এটা স্ট্রাকচার লেভেলেও যদি এটা তোমার হসপিটাল হয়, এটা যদি ফায়ার ব্রিগেডের অফিস হয়, তখন কিন্তু ওগুলাকে আমরা মানে ওগুলাকে কোনোভাবে ফেল করতে দিব না। তারপরে মনে করো স্ট্রাকচারে শিয়ার ফেলিওরটা আমরা ভবিষ্যতে দেখবো, শিয়ার ফেলিওরটা আমরা চাই না, আমরা একটু চাই একটু ডাক্টাইল ফেলিওর হোক, তো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং নেচার অফ ফেলিওর, অর্থাৎ ফেলিওরের আগে আমি টের পাচ্ছি কিনা, যেসব ফেলিওর উইথ ওয়ার্নিং হবে সেগুলো একরকম ভাবে ট্রিট করব, আর যেসব ফেলিওর উইদাউট এনি ওয়ার্নিং অ্যাব্রাপ্ট হবে এবং যেটার ফেলিওরের কনসিকুয়েন্স খুব ড্রাস্টিক, যেমন কলাম, একটা কলাম যদি ফেল করে এবং কলাম যদি কম্প্রেশনে ফেল করে, তাহলে ওয়ার্নিং দিবে না, এবং যদি ফেল করে একটা বিরাট অংশ ফেল করে এমনকি বিল্ডিংটা পড়ে যেতে পারে। সুতরাং এইসব ক্ষেত্রে কলামকে আমরা এডিশনাল গুরুত্ব দিব। সো আনসার্টেনিটি যেমন আছে, একই সঙ্গে কোনো কোনো জায়গায় আমরা বেশি গুরুত্ব দিব, সেটাও আমাকে একটু খেয়াল করতে হবে। এইবার আমরা একটা গ্রাফ দেখবো, যেটা দেখে আমাদের মাথাটা একটু প্যাচ লেগে যাবে, কিন্তু আমরা জিনিসটাকে সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, একটু আগে বললাম আনসার্টেনিটি, এর উপরের অংশটা হচ্ছে আমার ডিমান্ড। এই যে উপরের অংশটা, ডিমান্ডকে যদি আমি প্লট করি, সো ডিমান্ডের ডিস্ট্রিবিউশনটা এরকম হবে। আর নিচের এই অংশটা যদি আমি প্লট করি, এটাকে বলছি আমি স্ট্রেংথ, বা এটা আমার ক্যাপাসিটি। আর এটা থেকে এটা বাদ দিলে, স্ট্রেংথ থেকে ক্যাপাসিটি বাদ দিলে হচ্ছে আমার হাতে কতটুকু থাকতেছে, সেফটি মার্জিন। এখন এটা ডিস্ট্রিবিউশনটা এরকম হওয়ার মানে কি, সেটা একটু বোঝার চেষ্টা করি। যেমন মনে করো তোমাকে বলা হলো যে তুমি একটা, আমাদের বুয়েটের জন্য কিছু কাঠের বেঞ্চ বানানো দরকার, ঠিক আছে? তো তুমি বেঞ্চ বানাবে, কাঠের বেঞ্চ। তো তোমাকে বলছে কাঠের বেঞ্চ ডিজাইন করতে হলো, তুমি কিভাবে ডিজাইন করবে? প্রথমে তুমি বলো যে কাঠের বেঞ্চে লোড কিরকম আসে দেখি, যে বেন্ডিং মোমেন্ট কত হয়। তো বেন্ডিং মোমেন্ট কিভাবে বের করবা? তো যেহেতু আমি নতুন একটা বানাবো, আমার হাতে আগের অনেক বেঞ্চ আছে, আমার অনেক ছাত্র আছে, তো আমি ক্লাসে গিয়ে, ধরো ক্লাসে 14টা বেঞ্চ আছে, তো 14টা বেঞ্চে আমি দেখলাম যে কে কিভাবে বসে আছে, সেগুলার লোড দিয়ে আমি একটা করে, মনে করো আমরা একটা ছবি আঁকি। ছবি আঁকা কঠিন হবে মনে হচ্ছে একটু, আমি চেষ্টা করি। ধরো একটা বেঞ্চ নিয়ে তুমি এই একটা বেঞ্চ নিলা, ঠিক আছে? এখানে মনে করো সিম্পল সাপোর্ট করে দিলাম, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। এটার মধ্যে এখন বিভিন্ন ভাবে লোড বসালা, ঠিক আছে? এই বিভিন্ন লোড বসায় তুমি বিভিন্ন ভাবে অ্যাকচুয়াল ছাত্ররা বসে আছে, তুমি প্রত্যেকটা মাপলা, মেপে তুমি এবার ডেটা কালেক্ট করলা যে কত কত আসে। দেখলা এখানে এক্স এক্সিস দেখলা যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এখানেও দেখা যাচ্ছে সেম এবি। এখানে ধরো বেন্ডিং মোমেন্ট আসতেছে 10 কিপ ফিট, হ্যাঁ 10 কিপ ফিট আসলো। মনে করো উপরে ওয়াই এক্সিসটা হচ্ছে কয়টা আসলো, মনে করো সে 5টা জায়গায়
5টা ক্ষেত্রে আমি পাইলাম 10 কিপ ফিট মোমেন্ট ম্যাক্সিমাম আসতেছে এখানে, ঠিক আছে। একইভাবে আমি দেখলাম এরকম সব প্লট করলাম, আরো পেলাম যে আরো 10টা ক্ষেত্রে আমার এইখানে আসতেছে, সে মেবি আরো এইটা মানে করলাম 100 কিপ ফিট। সো 100 কিপ ফিট মোমেন্ট এরকম আসতেছে। এরকম মাঝখানে ধরো 50 কিপ ফিটের জায়গায় দেখলাম বেশিরভাগ আসতেছে 50 কিপ ফিট, সে মেবি আমার 50 কিপ ফিট জায়গায় আসলো এই সংখ্যাটা আমার আসলো মনে করো সে 25টা। তো ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কয়টা আসছে। তো এইভাবে একটা প্লট আঁকলাম, যে কোনো জিনিসে কিন্তু প্লট আঁকা যায়। তোমরা যখন ছাত্ররা যখন পরীক্ষাতে মার্ক করে, আমরা কিন্তু এলিমেন্টের ডিস্ট্রিবিউশন দেখি যে কয়টা ছেলে এ প্লাস পাইলো, দেখা যাবে এ প্লাস পাওয়া ছেলে এদিকে আছে, আবার ফেল করা ছেলে এদিকে আছে, বেশিরভাগ ছেলে একটা অ্যাভারেজিং মাঝখানের দিকে গ্রেড পাচ্ছে। যে কোনো জায়গায় কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা হয়, এটাকে একটা ডিস্ট্রিবিউশন কার্ভ বল। এটা হচ্ছে তাহলে আমার ডিমান্ড, আমি বের করে ফেললাম যে আমার অ্যাকচুয়ালি আমার কতটুকু রিকোয়ারমেন্ট আছে, কত বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে কত আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার উল্টা দিকটা দরকার, যে আমি যে ডিজাইন করব এখন স্বাভাবিকভাবে আমি দুটা, এটা একটা জিনিস, ডিজাইনেরও কিন্তু একটা এরকম একটা ডিস্ট্রিবিউশন হবে। কিভাবে, যে আমি 5টা বেঞ্চ লোড টেস্ট করে ভাঙলাম, কত লোডে ভাঙে দেখি তো, যেটা ভাঙাটা ঠিক হবে না মানে, তারপরে আমি লোড টেস্ট করলাম যে অ্যাকচুয়ালি দেখলাম একটা 10 কিপ ফিটেও ভাঙে, একটা 20 কিপ ফিটও ভাঙে, এরকম অনেকগুলো বের করলাম। তাই এরকম একটা ডিস্ট্রিবিউশন পাইলাম যে কতটা সংখ্যা কতটা ভাঙলো। এখন আমার যখন ডিজাইন করবো, ডিজাইনের ফিলোসফিটা কি হবে, ডিজাইনের ফিলোসফি হবে স্ট্রেংথটাকে আমি ডান দিকে রাখতে চাই। আমি যদি একটা গ্রাফে দুটাকে নিয়ে আসি, আমি স্ট্রেংথটাকে যদি এখানে রাখতে চাই, আমার ডিমান্ডটাকে রাখতে চাবো আমি এইখানটায়, তাই না। এটা যদি ডিজাইন করি, দেখো অনেক মার্জিন, কোনো সময় সে যথেষ্ট একটা একটা থেকে দূরে আছে, কিন্তু এটা কিন্তু তাহলে ডিজাইনটা ভালো হলো না, এটা অনেক ওভার ডিজাইন হলো। তা আমরা কিন্তু করব যে আমি সেফ, এটা কিন্তু একদিকে খুব সেফ, এটা দেখতেই পাচ্ছি যে আমার স্ট্রেংথ বা আমার যে ক্যাপাসিটিটা সব সময় আমার অনেক বেশি আছে আমাদের রিকোয়ারমেন্টের তুলনায়, তাই তো। কিন্তু আমরা কিন্তু এটা করলে একটু ওভার ডিজাইন হয়ে যাবে। আমরা যেটা করব সেটা করব যে আমরা একদম খুব কম ক্ষেত্রে আমরা যাতে ফেল করে এটা ডিজাইন করব। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলো। এখানে দেখো, যদি আমার খুব বেশি ভ্যারিয়েশন আসে, যদি দেখি এক একটা এক এক রকম রেজাল্ট আসে, তাহলে গ্রাফ গুলো কেমন হবে, এই গ্রাফটা তখন কিন্তু হবে এটা ফ্ল্যাট, অনেক ডিস্ট্রিবিউশন আসে, এক একটা এক এক রকম আসতেছে। আর যদি আমি এমন দেখাইতে পারি যে কোনো ভ্যারিয়েশনই নাই, যেটা হচ্ছে একটু আগে যেটা বললাম, আমাদের একটু আগে যে ছবিতে দেখালাম স্পেস শাটলের বেলায়, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা একদম উপরে উঠে নিয়ে একদম এরকম করে ফেলতেছি, যে ভ্যারিয়েশন নেই। এই ভ্যারিয়েশনটাকে কি বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মিন থেকে কত দূরে ছড়ায় আছে ভ্যালুগুলো। তো আমরা যত বেশি কন্ট্রোল করে এটা একটা ভ্যালুর দিকে মার্চ করতে পারবো, তত এটা কোয়ালিটি কন্ট্রোল হয়েছে। কিন্তু আসলে তো ইন রিয়েল লাইফ এটা হবে না, বাট এট দ্য সেম টাইম কোয়ালিটি কন্ট্রোলের সময় কিন্তু এটা মনিটর করা হয় যে কতটুকু ছড়ায় আছে। যদি বেশি ছড়ায় যায়, তার মানে হচ্ছে এটা কিন্তু কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না। একইভাবে স্ট্রেংথ পার্টের মধ্যে, আচ্ছা স্ট্রেংথ পার্টের আনসার্টেনিটি গুলো কি কি বলতো। স্ট্রেংথ পার্টের আনসার্টেনিটি গুলো হচ্ছে সেকশন ছোট বড় হয়ে যাচ্ছে, যে মেটেরিয়ালের ভিত্তি করে আমি স্ট্রেংথটা পাচ্ছি, কংক্রিটের স্ট্রেংথটা ভ্যারি করতেছে, একই সঙ্গে আমার স্টিলের স্ট্রেংথটা ভ্যারি করতে পারে। তো সব মিলে এই ভ্যারিয়েশন গুলো হচ্ছে। এখন আমরা ডিজাইনটা করব কিভাবে, ডিজাইনে তো এরকম দুটা কার্ভ নিয়ে এতগুলো ভ্যালু নিয়ে আমি করব কিভাবে। আমি যেটা করব, একটা ভ্যালু ধরবো স্ট্রেংথ ভ্যালুটাকে আমি কমায় একটা ভ্যালু ধরবো, ঠিক আছে, একটা ভ্যালু ধরবো যেটা স্ট্রেংথের মধ্যে যেটা কম, খুব কম ক্ষেত্রেই এর থেকে কম স্ট্রেংথ পাবো, সেরকম একটা ভ্যালু আমি ধরে নেব। আর ডিমান্ডের জন্য আমি একটা বড় ডিমান্ড ধরে নিব, এর মধ্যেই যা আসতেছে তার মধ্যে ধরবো, কিন্তু আপার রেঞ্জে একটা ভ্যালু ধরে নেব, যে ভ্যালুটা আসলে খুব কম ক্ষেত্রেই যার থেকে বেশি ভ্যালু আসার সম্ভাবনা আছে। এটা কি বোঝানো গেছে জিনিসটা। আমি দুইটা গ্রাফ আসলে পিছনে আছে, আমরা কিন্তু গ্রাফটা আসলে ধরবোই না। আমরা দেখবো যে আমাদের ক্যাপাসিটি গুলাকে, আমার যা ক্যাপাসিটি আছে তার মধ্যে আনসার্টেনিটি আছে, সুতরাং আমরা ক্যাপাসিটিটাকে একটু কমায় ধরবো, আমার যে হাতে যা ক্যাপাসিটি আছে এটা একটু কমায় ধরবো, আর যেটা আমার যেই মোমেন্ট আসতে পারে বা যে ডিমান্ড আসতে পারে সেটাকে একটু বাড়ায় ধরবো। তার মানে বুঝতে পারছি স্যার ক্যাপাসিটিটা কিভাবে ধরবো ঠিক বুঝতে পারলাম না। যেমন ধরো স্যার লোডের ব্যাপারটা বুঝতে পারছি। যেমন ধরো ওই যে আমি বললাম যে আমি 100টা বেঞ্চ
আমি ছাত্রদেরকে বসায় ছাত্র বসে আছে, আমি গিয়ে সব কার কত ওজন সব মাপলাম, ঠিক আছে? ওজন মেপে আমি তাদের শুধু ওজন মাপলাম না, আমি ডিস্ট্রিবিউশন বসালাম যে এখানে একটা ছেলে বসে আছে আর এখানে একটা ছেলে বসে আছে, এরকম 10 রকম সিচুয়েশনে আমি ডায়াগ্রাম গুলো আঁকলাম। একে আমি কত মোমেন্ট আসতেছে বা আসবে সেটা আমি জানলাম। সেই মোমেন্টে যখন আমি প্লট করলাম, দেখলাম 10 কিউব ফিটও পাই, আবার 100 কিউব ফিটও পাই। কোনো কোনো ক্ষেত্রে কোনো বেঞ্চে একজন ছাত্র বসে আছে, আর কোনো বেঞ্চে দেখা যাচ্ছে এমন গাদাগাদি এবং যারা বসছে তাদের ওজনও বেশি, অনেক বেশি মুভমেন্ট আসছে। এখন আমি ডিজাইন করবো কার জন্য? স্বাভাবিকভাবে বেশির দিকে ডিজাইন করবো, এটা বুঝতেছি। এখন সবচেয়ে বেশিটা ম্যাক্সিমামটা যদি ডিজাইন করবো, সেটা কি ওয়াইজ হবে? সেটা আমরা করবো না। আমরা যেটা করব, এই রেঞ্জের মধ্যে এমন একটা ভ্যালু ধরবো যেটা আপার রেঞ্জে আছে। সেটা কেমন সেটা একটু পরেই দেখতেছি। আর এটা কি বুঝতে পারছো? এই প্রশ্ন করলে বুঝতে পারছো না? আবার একটু বলো। জি স্যার, এটা আগেই বুঝতে পারছি আমি স্যার, স্ট্রেংথের ব্যাপারটা বুঝতে আচ্ছা, চাচ্ছিলাম। স্ট্রেংথের বেলায় মনে করো স্ট্রেংথটা কি হয়েছে? এইবার মনে করো 10টা বেঞ্চ আমি ভাঙলাম, লোড টেস্ট করে আমাদের ল্যাবে নিয়ে 10টা বেঞ্চকে আমি লোড দিয়ে ভাঙলাম যে কত বেন্ডিং মোমেন্ট সে নিতে পারে। দেখলাম সেটার বেলার মধ্যেও ভ্যারিয়েশন আছে। সেটা কোনোটা যেহেতু একটা কাঠের বেঞ্চ, এগুলো এটার মধ্যে ভ্যারিয়েবিলিটি আছে। কোনোটা ভাঙতেছে সে 20 কিউব ফিটে ভেঙে যাচ্ছে মোমেন্ট, করেসপন্ডিং মোমেন্টে, আর কোনোটা আবার 100 সে 80 কিউব ফিট পর্যন্ত যাচ্ছে। সুতরাং সেটা কোনটা আমি ধরবো? সুতরাং এটাও কিন্তু একটা, এটার মধ্যেও একটা আনসার্টেনিটি আছে। তার মানে এটার জন্য আমি একটা প্লট পাবো। এখন খেয়াল করে দেখো, আলটিমেটলি ডিজাইনে আমি কোনটা চাচ্ছি? ডিজাইনে আমি লোডিং ডিস্ট্রিবিউশনে জানি। এখন আমি যখন ডিজাইন করব, আমি কিন্তু ওই টেস্টটা ডিজাইন করব না, আমি হাতে কলমে ডিজাইন করতেছি। আমার একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা হচ্ছে এই জায়গাটা, এই যে নমিনাল স্ট্রেংথ, এটা হচ্ছে আমার অঙ্ক করে আমি বের করব যে আমার এই এসএন ভ্যালুটা কোথায় রাখতে চাচ্ছি। হ্যাঁ, বা জেনারেলি আমি বলি যে আমার যা স্ট্রেংথ আসবে, সেটা আগে প্রথমে বলি। আমার যা স্ট্রেংথ আসবে, আমি তো স্ট্রেংথটা একটা ডিস্ট্রিবিউশন আসবে, বা আমি অঙ্ক করেও বের করতে পারতেছি। অঙ্ক করে বের করতে পারবো না আমরা? যে একটা জি কাঠে স্যার, অবশ্যই। কাঠ মনে করো আমি জানি যে 2000 PSI টেনশনে কাঠটা ফেটে যাবে। সুতরাং আমি ক্রস সেকশন জানি, আমি জানি যে MY/I একটা ফর্মুলা আছে। সুতরাং আমি সেখানে আমার 2000 PSI স্ট্রেস বসায়, আমি ক্রস সেকশন জানি, আই জানি, আমি বসে আমার কত মোমেন্ট পর্যন্ত সে নিতে পারবে সেটা আমি বের করলাম। সেটা হচ্ছে এই যে নমিনাল স্ট্রেংথ, ক্যালকুলেটেড স্ট্রেংথ। অথবা আমি ল্যাবে টেস্ট করে এরকম ভ্যারিয়েশন গুলো বের করতে পারি। এরপরে আমি যেটা করব, আমি একটা ছোট ভ্যালু নেব, সেই ভ্যালুটা আমি ধরবো না, সেই ভ্যালুটার মধ্যে অনেক আনসার্টেনিটি আছে, আমি তার থেকে একটা রিডিউসড ভ্যালু ধরবো। কেন রিডিউসড ভ্যালু ধরবো? কারণ আমি জানি, দেখতেই পাচ্ছি যে দেয়ার ইজ আনসার্টেনিটি। তার মানে আনসার্টেনিটিটা আমি একটা লোড ফ্যাক্টর দিব না। যেমন খেয়াল করে, একটু আগে আমি বলছিলাম ফ্যাক্টর অফ সেফটি কি 2 হবে না 1 হবে না 1.5 হবে, আমি একটা সিঙ্গেল ফ্যাক্টর অফ সেফটি দিব না। আমি ফ্যাক্টর অফ সেফটিটা এমন ভাবে চিন্তা করব, আমার হাতে যা স্ট্রেংথ আমি পাচ্ছি, স্ট্রেংথটাকে আমি কমায় ধরবো, আর আমার ডিমান্ডটাকে বাড়াই ধরবো। এটাকে বোঝা যায়? আমি ডিমান্ডটাকে এরকম ভ্যারিয়েবল একটা ভ্যালু না ধরে, আমি একটা এই কার্ভের মধ্যে হায়ার রেঞ্জে একটা ভ্যালু ধরবো। আর ক্যাপাসিটিটাকেও আমি ক্যাপাসিটি বলি বা স্ট্রেংথ বলি, এই ভ্যালুটাকেও আমি আমার রেঞ্জে একটা কম ভ্যালু ধরবো। এবং ফাইনালি আমি ডিজাইনের সময় যেটা চেষ্টা করব, এই লাইনটাকে আমার এই লাইনের ডান দিকে রাখা। দ্যাটস ইট, এটাই ডিজাইন। এটাকে বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি এখন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছো? নাহলে একটু প্রশ্ন করো। এটা কিন্তু আমাদের ভবিষ্যতে এই ফর্মুলাটা আমরা এত ইউজ করব, কিন্তু এটা আমরা এই মাথায় কিন্তু এরপরে এইসব 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 ডিস্ট্রিবিউশন কিছু আমাদের লাগবে না। কিন্তু খেয়াল রাখতে হবে এই ভ্যালুগুলা একটা এস্টিমেটেড ভ্যালুর মধ্যে আমরা কোথায় কত ধরতেছি। এবং এখানে খেয়াল করো, এখানে আমরা এই যে স্ট্রেইন গুলো যখন কমাবো, এটা বিভিন্ন স্ট্রাকচারের জন্য বিভিন্ন রকম কমাবো, বেন্ডিং এর জন্য একরকম কমাবো, শিয়ারের জন্য একরকম কমাবো। আর লোডের বেলাও আমরা জানি যে ডেড লোডের মধ্যে একরকম আনসার্টেনিটি আছে, লাইভ লোডের মধ্যে একরকম আনসার্টেনিটি আছে। ওইখানেও কিন্তু আমরা ডিফারেন্ট ফ্যাক্টর বসায় এগুলোকে বাড়াবো। অর্থাৎ ডিমান্ড অংশটাকে আমরা বাড়াই ধরবো, ঠিক আছে, আর ক্যাপাসিটি অংশটাকে আমি একটু কম ধরবো, ঠিক আছে। এটা কিন্তু সবসময় আমরা জেনারেলি ইউজ করতেছি, তাই না? যেমন ধরো তুমি দোকানে কিছু কিনতে গেলা, তুমি নিমগেটে গেলা জুতা কিনতে, তোমার একটা, তুমি কিন্তু সবসময় বেশি টাকা নিয়ে যাবে, তুমি যা গেস করতেছো যা দাম আসবে তার থেকে বেশি নিয়ে যাবে। এখানেও তাই, যে তোমার তোমার এটা যা স্ট্রেংথ, তোমার এটা একটু বাড়তি থাকবে, তাই না? কিন্তু তোমার জিনিসটা জেনারেলি, আমি আবার মানে জুতার উদাহরণ থেকে আবার বেঞ্চের উদাহরণে ফিরে আসি। তো বুঝতে পারছো যে বেঞ্চ গুলোর মধ্যে যা স্ট্রেংথ আসলে পাওয়া যাচ্ছে হিসাবে, তার থেকে একটু কম ধরবে। আর যা ছাত্ররা যা আসছে, কোনো কোনো ছেলে হয়তো এসে বেঞ্চের মধ্যে দাঁড়ায় যাবে, অনেকে উঠে বেঞ্চের মধ্যে, বেঞ্চ যেন না ভাঙে সেই ব্যবস্থা আমাকে করতে হবে, ঠিক আছে। যেমন আরেকটা উদাহরণ দিই, অনেক সময় অনেক সিচুয়েশন হয়, তুমি একটা ব্যাগ ডিজাইন করছো, ব্যাগের দুইটা হাতল আছে,
অনেক সময় কিন্তু একজন একটা হাতল দিয়ে উঠে ফেলতে পারে, কিন্তু তখন কি আমার ব্যাগটা ছিঁড়ে যাবে সেভাবে ডিজাইন করবো? সেটা না। সুতরাং সবগুলো সিচুয়েশন আমাকে খেয়াল করতে হবে। সো আনসার্টেনিটি ইজ দেয়ার, আনসার্টেনিটি আমাকে টেক কেয়ার করতে হবে। আমরা একটু পরের স্লাইডে যাই। আর এখানে যদি প্রশ্ন থাকে করো, প্রশ্ন আছে কারো? স্যার সম্পর্কে একটু বললে ভালো হতো। আরেকবার বলো। স্যার লাস্ট গ্রাফটা সম্পর্কে বলবেন না? ও আচ্ছা, লাস্ট গ্রাফটা মানে কি? তাহলে ও ভালো কথা বলছে, ও আসল কথাই তো বলিনি। লাস্ট গ্রাফটা হচ্ছে, দেখো এই এস থেকে কিউ বাদ দিলে আমরা চাচ্ছি যে এসটা সবসময় ডান দিকে থাকুক, তাই না? এবং দেখো এটা বাম দিকে, জিরোর বাম দিকে যে অংশটা আছে এটা মানে কি? এই অংশটার মানেই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এস মাইনাস কিউ, অর্থাৎ যেখানে এটা মাইনাস আসছে তার মানে এটা হচ্ছে ফেইলিওরের প্রবাবিলিটি। সো ফেইলিওরের প্রবাবিলিটিটাকে আমরা খুব কম রাখছি, যে বাম দিকে যে হ্যাচ জায়গাটাকে আমরা এমন ভাবে ডিজাইন করতেছি যে বাম দিকের এই হ্যাচটা যাতে কম থাকে। একদম এটাকে কিন্তু আমি জিরো করতে চাচ্ছি না, এটা আমি হয়তো এই যে লেখা আছে এই ভ্যালুটাকে আমি 1,00,000-এ একটাই নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, 1,00,000-এ একটা মানে বুঝতে পারছো কি? মানে 1,00,000টা বিল্ডিং যদি ডিজাইন করো তাহলে একটা বিল্ডিং এ এই সিচুয়েশনটা হতে পারে। তার মানে কি? তার মানে যখন যে কোনো বিল্ডিং ভেঙে পড়লে বলবা যে এইটাই সেই বিল্ডিংটা, এই বিল্ডিংটা, তা কিন্তু না। এটা হলেও কিন্তু আসলে বিল্ডিংটা ফেলিওর হবে না। এটা হলে একটা পয়েন্টে এই আমাদের যে স্ট্রেংথ সবসময় বেশি রাখতে চাচ্ছি আমাদের ডিমান্ডের থেকে, বা ক্যাপাসিটি সবসময় ডিমান্ডের থেকে বেশি রাখতে চাচ্ছি, এটা 1,00,000-এ একটা সিচুয়েশনে আমাদের এক্সিড করতে পারে, সেটা ধরে আমরা ডিজাইন করছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ধরা হচ্ছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি একটু আগে বললাম। তো যত বেশি স্ক্যাটার হবে, যদি তুমি কোয়ালিটি কন্ট্রোল না করতে পারো, তাহলে আমার এই জিনিসটা আরো স্ট্যাগার্ড হবে। তো আমরা কিন্তু এটা কন্ট্রোল করবো। তো জেনারেলি আমরা এটার ভিতরে খুব বেশি আর জানার দরকার নেই। আমরা আপাতত জেনে রাখি যে আমাদের কার্ভটা আমাদের ডিজাইনের এই বাম দিকে জিরোর বাম দেওয়া, অর্থাৎ এই যে আমার প্রবাবিলিটি অফ ফেলিয়ার, এটা 1,00,000-এ একটা। আমরা যেভাবে যাচ্ছি এখন, আমরা কিভাবে যাচ্ছি সেটা কিন্তু বলি নাই। আমরা কত বাড়াবো বা কত কমাবো এটা কিন্তু এখনো বলি নাই। এটা পরের স্লাইডে আসতেছে, এটা দিয়ে আমরা আজকে শেষ করবো এবং আগামী দিন আবার ওখান থেকে শুরু করব। সেটা হচ্ছে আমাদের মাথায় আছে যে আমরা 1,00,000-এ একটা ফেলিওর অ্যালাউ করবো। তাহলে আমাদের পরের স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো এই জিনিসটা কি। তার মানে আমরা যদি এইভাবে চিন্তা করি, আমাদের যে ক্যালকুলেটেড স্ট্রেংথ আমরা কিন্তু ডিজাইন করবো এটার জন্য, এটা খেয়াল করো। আমরা এইটা বের করতে পারলাম, সবগুলা ছাত্রের এই ডিজাইন কিউডি এটা আমরা বের করতে পারবো। তাকে আমরা একটা গামা দিয়েও গুণ করতে পারবো। গামাটা হচ্ছে তাহলে কি হবে? আমরা একটা লোড ফ্যাক্টর, অর্থাৎ আমরা যে মোমেন্ট যেটা আসতেছে বা যেটা আসবে, যেটা রিকোয়ারমেন্ট, সেটাকে আমরা বাড়াই নিব। তার মানে গামা ফ্যাক্টরটা 1-এর বেশি হবে। তো এই ডান দিকের অংশটা হচ্ছে আমার ডিমান্ড। তো ডিমান্ড যেটা আসবে আমাদের ক্যালকুলেটেড, সেটাকে আমরা বাড়াবো। এই কিউডিটা কিভাবে আসবে বুঝতেই পারছো। আমরা অলরেডি আজকে একটা বের করে ফেলছি, দেখছো না? আমরা একটু আগে ডেড লোড আর লাইভ লোড বের করছি, সেটাই কিন্তু এই যে কিউডিটা, সেটা আমরা কোনো ফ্যাক্টর করি নাই, কিন্তু আমরা এখন সেটাকে একটু বাড়াবো। সেটা বাড়ায় আমরা যেখানে 3.1 কি পার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, সেখানে আমরা ধরবো যে আরো বেশি লোড আছে। কত বেশি কোড এখন আমরা দেখবো। আর ডান দিকে এখন, সরি, বাম দিকে যে ভ্যালুটা, এই অংশটা কিন্তু আমরা নিজেরা এখন অ্যাডজাস্ট করবো। এই এসএন ভ্যালুটা হচ্ছে ডিজাইন ভ্যালু। আমাদের এই কোর্সটা আমরা পুরোটাই আসলে এই এসএনটা আমরা ডিজাইন করতে শিখবো। এসএন মানে হচ্ছে নমিনাল স্ট্রেন, অর্থাৎ আমরা অঙ্কটাঙ্ক করে আমাদের মেকানিক্স এর ফর্মুলা, বিভিন্ন ফর্মুলা গুলো শিখবো আমরা, সেটা দিয়ে স্ট্রেংথটা ক্যালকুলেট করা শিখবো। এবং তারপরে আমরা দেখতেছি এই স্ট্রেংথটার পরেও এটারও একটা ভ্যারিয়েবিলিটি আছে, তার মানে এটাকে আমরা কমাই দেবো। যদি আমার ক্যাপাসিটি দেখতেছি বেঞ্চ ভাঙলে, আমি অঙ্ক করে দেখলাম যে একটা, যদি আমার অ্যালাউবল স্ট্রেস কিংবারে আমি ধরে নিই 2000 PSI, তাহলে এটা আমার 20 কি ফিট মোমেন্ট নিতে পারে। আমি অঙ্ক করে বের করলাম, টেস্ট করে দেখছি, ভ্যারি করে অঙ্ক করে দেখলাম। এই ভ্যালুটাকে এই ফাই দিয়ে আমরা গুণ করবো। এই ফাইটা তাহলে কি হবে? এই ফাইটা কোডে বলা আছে এগুলো 1-এর থেকে কম হবে। তার মানে আমার হাতে যা আছে সেটাকে আমি একটু কনজারভেটিভলি একটু কম ধরবো, আর যা আসার সম্ভাবনা সেটাকে ভয় পেয়ে আরো বাড়াই ধরবো। পুরো জিনিসটা আসলে ভয়ের উপরে ডিপেন্ড করছে। আমার যদি কোনো ভয় না থাকে, ভয় মানে এখানে কিন্তু বুঝতেছে পুরো ভয়টাই হচ্ছে আনসার্টেনিটির জন্য, বিকজ দেয়ার আর আনসার্টেনিটিস। কি কি আনসার্টেনিটি একটু আগে বললাম। যদি আনসার্টেনিটি না থাকে, যদি আমি একদম প্রিসাইসলি কিউ এর মান জানতে পারতাম ইন এ রিয়েল, ইন এ ওয়ার্ল্ড যেটা এক্সিস্ট করে না, একই সঙ্গে এসএন যেটা বের করতাম সেটাও যদি একদম কারেক্টলি বের করতে পারতাম, তাহলে এই দুটা ভ্যালু 1-1 হয়ে যেত, যেটা
স্পেস শাটল লেভেলে হচ্ছে, কিন্তু আমরা বলছি যে না, আসলে সেটা সম্ভব না, দেয়ার আর আনসার্টেনিটিজ। সুতরাং এইটা আমাকে খেয়াল করতে হবে। তার মানে এবার আমরা খেয়াল করি টার্ম গুলোকে কি বলে। তার মানে আমরা নমিনাল স্ট্রেংথ, অর্থাৎ বাম দিকে যে স্ট্রেংথটা আমরা ক্যালকুলেট করা শিখবো পুরো এই কোর্স জুড়ে, সেটাকে আমরা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর নামে একটা জিনিস দিয়ে কমায় ধরবো। রিডাকশন ফ্যাক্টর নামেই বলা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে ডান দিকে আমরা যে লোড ক্যালকুলেট করা শিখলাম একটু আগে, এই লোডটাকে আমরা বাড়াই ধরবো। এই বাড়ানোটা আমরা বাড়াবো, কিন্তু এবার খেয়াল করো, এই বাড়ানোটা লাইভ লোডের জন্য যেভাবে বাড়াবো ডেড লোডের জন্য সমানভাবে বাড়াবো না, দুটাতে আনসার্টেনিটি ডিফারেন্ট। এটা তো আমরা বুঝি কেন আনসার্টেনিটি ডিফারেন্ট, কারণ আমি যদি ডিজাইনার, আমি বানাচ্ছি সেকশন, আমি দিচ্ছি সেকশন, সুতরাং এই অংশটায় তো ভ্যারিয়েশন হওয়ার সম্ভাবনা কম। হবে না তা বলি না, হবে, বাট এটা কনস্ট্রাকশনের সময় একটু একটু চেঞ্জ হয়ে যেতে পারে, বাট এটা আমার হাতে। সুতরাং এই গামা বিটা অর্থাৎ লোড ফ্যাক্টর ফর ডেড লোড, এই অংশটা কম হবে, এটা হবে 1.2। আর লাইভ লোড ফ্যাক্টরটা যেটা আমার হাতে নেই, আমি জানি এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে, কিন্তু তারপরেও তো এটার মধ্যে কি মানুষ কি ঢুকে ফেলবে এটা তো আমি জানি না। সুতরাং এখানে আমরা এই ফ্যাক্টরটার মধ্যে আনসার্টেনিটি বেশি, সুতরাং এই ফ্যাক্টরটা হবে 1.6। এই জন্য এটাকে বলে পার্শিয়াল ফ্যাক্টরস। তাহলে পার্শিয়াল ফ্যাক্টর কেন ডিফারেন্ট আমরা বুঝতে পারলাম। একইভাবে দেখবো আমরা এই পার্শিয়াল ফ্যাক্টর গুলা উইন্ডের বেলা একরকম, উইন্ড আর্থকুয়েক থাকলে একরকম, তিনটা ফ্যাক্টর, তিনটা লোড একসাথে কাজ করলে আমরা আবার কমাইনি কেন, কারণ সবাই একসাথে খারাপ দিকে যাবে, সেটারও তো সম্ভাবনা কম। সব মিলে এটা একটা পিছনে একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন আছে, তার উপর ভিত্তি করে এই লোড ফ্যাক্টর গুলো কোডে আসছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের কোডে, বিএনডিসি কোডে যে ফ্যাক্টর গুলো আছে এগুলো আসলে এসিআই কোড থেকে নেওয়া। তোমরা প্রশ্ন করতে পারো যে আমাদের এই কোডে কি আমাদের দেশের ভ্যারিয়েবিলিটিটা কনসিডার করা হয়েছে কিনা। আসলে করা হয়নি। আমাদের দেশের ভ্যারিয়েবিলিটি স্টাডি করলে হয়তো আমরা পাইতাম যে আমাদের দেশের ডেড লোড আর লাইভ লোডের ভ্যারিয়েশনটা কিরকম হয়। তো ওরা যেটা করছে এগুলো কিন্তু ওরা অনেক সার্ভে করে, একটু আগে যেটা দেখালাম এইরকম স্ট্যাটিস্টিক্যালি বের করছে এটার মধ্যে কত বেশি ভ্যারিয়েশন আছে, কত তার এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এটা খুব বেশি। তার মানে লাইভ লোডের বেলা যত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে ডেড লোডের বেলা অত হবে না। তো সব মিলে এই ফ্যাক্টর গুলো কোডে দেওয়া আছে, আমরা সেগুলোকেই ব্যবহার করতেছি। বাট ওভারঅল জিনিসটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম, আসল কথা হচ্ছে আনসার্টেনিটি। এই আনসার্টেনিটিও আছে, আবার আমাকে সেফটিও এনশিওর করতে হবে। তার মানে আসলে ইকুয়েশনের এই অংশটা যদি আমরা দেখি, আসল হচ্ছে এই জিনিসটা, যে আমার বাম দিকটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি শুড বি গ্রেটার দেন ডিমান্ড। এবং এই ক্যাপাসিটি তার মানে আমি তো ভয় পেয়ে ক্যাপাসিটিটা কম ধরতেছি, আবার একই সঙ্গে ভয় পেয়ে আমার ডিমান্ডটাকে একটু বাড়াই ধরতেছি। এটা মনে হয় সবার ক্লিয়ার হওয়া উচিত। তাহলে আমরা প্রশ্ন করি, আমরা ক্লাস এখানে আজকে শেষ করব, আর আমরা পরের দিন আবার এখান থেকে শুরু করব। থ্যাংক ইউ স্যার। আর কারো প্রশ্ন থাকলে করো, প্রশ্ন থাকার কথা কিন্তু। স্যার প্রথম দিকে একটা স্লাইডে হচ্ছে কি অ্যাকচুয়াল হাইট কথা লেখা ছিল, ওইটার মিনিংটা একটু এক্সপ্লেইন করবেন? ও আচ্ছা, ওখানে বলতে চাইছিলাম যে বিল্ডিং তো সবসময় 10 ফিট হবে এটা যেন ধরে নিও না। বিল্ডিং কিন্তু সবসময় 10 ফিট হবে না, যত হবে সেটার জন্য সেই হাইটটা নিয়ে নিবা, এটাই বলতে চাইছি। ওকে স্যার। এখানে যেটা বললো অ্যাকচুয়াল হাইট, মানে এখানে ছবিতে 10 ফিট দেখাচ্ছি, সবসময় 10 ফিট হবে না, এটা 12 ফিট হতে পারে, 14 ফিট হতে পারে, হোয়াট এভার যা আছে। সোজা কথা হচ্ছে ইঞ্জিনিয়াররা সবসময় চোখ কান খোলা রেখে কোথায় কত আসতেছে, তুমি কত ধরতেছো, সেটা ধরলে কি অ্যাপ্রক্সিমেশন হচ্ছে সেগুলো একটু খেয়াল রাখবা। ওকে, আচ্ছা এরপরে বলে এই জিনিসটা কিন্তু একটু কমপ্লিকেটেড, বাট আমরা সোজা কথা হচ্ছে আমরা আনসার্টেনিটি আছে, আনসার্টেনিটিটাকে আমরা, এটা একটা ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশন, কিন্তু আমরা তো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারবো না, আমরা একটা ইউনিক ভ্যালু, ইউনিক ডিমান্ড, একটা ইউনিক ক্যাপাসিটি নিয়ে কাজ করতে হবে, কিন্তু সেই ভ্যালুটাকে আমরা একটা একটু বাড়াই ধরতেছি, একটা একটু কমাই ধরতেছি, দ্যাট ইজ ইট। লাস্ট যে গ্রাফটা আছে ওটা না একটু রিলেট করতে পারছি না বাকি দুইটার সাথে। এটা হচ্ছে বেসিক্যালি এই গ্রাফ থেকে যদি আমি ভ্যালুগুলো এটার সাথে বাদ দিই, এস থেকে কিউ বাদ দিই, মনে করো এখানে 10টা সংখ্যা আছে, এদিকে ওয়াই অ্যাক্সিসে 10টা, এই 10টা থেকে এটা বাদ দিই, দেখো এখানে নাই, তার মানে এই ভ্যালুটা উঁচুতে আছে, তাই না? এটা সবাই ফ্রিকোয়েন্সি, মানে ওয়াই অ্যাক্সিসের সংখ্যা কয়টা, মনে করো 100টা ক্ষেত্রে, 100টা না, মনে করো 100 বললে সবসময় 100 মনে হয়, মনে করো 50টা ক্ষেত্রে তুমি আঁকলা এই কার্ভটা, তার মানে এইটার এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে 50। একইভাবে এখানে মনে করো 50 এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে এটা থেকে এটা বাদ দিলে দেখো এই কার্ভগুলো এখানে রয়ে গেছে, এটা রয়ে গেছে, এখান থেকে এটা বিয়োগ হচ্ছে, এটা কিউটা মাইনাস হচ্ছে, কমতে কমতে এটা কোনো জায়গায় এই অংশটায় ফেলিয়ার, আমি ধরে নিচ্ছি কিছু জায়গায় আমার ডিমান্ড আছে কিন্তু এখানে আমার ইয়া নেই, স্ট্রেংথ কম,
তাহলে এই ভ্যালুটা এর থেকে কম হতে পারে কিছু সংখ্যার দিক থেকে। এখানে মনে করে পেলাম আমি, কিন্তু আমার সংখ্যাটা হচ্ছে 1,00,000-এ একটা। যেমন এখানে একটা উদাহরণ দিই, যেমন ধর এখানে তোমার এখানে ভ্যালুটা কত ছিল 10, তাই তো, আর এখানে কত ছিল 20। তাহলে জিনিসটা কিভাবে আসবে, এটা থেকে এটা বাদ দিলে গ্রাফটা পাবো না? চিন্তা করো এটা দিকে রিলেট করা যাচ্ছে এখন, দেখো তো বোঝো কিনা ফ্রিকোয়েন্সির দিক থেকে। স্যার যে স্ট্রেংথটা দেওয়া আছে ওটা তো ফেলিয়ার স্ট্রেংথ, তো মানে এই কারণেই তো এটা সেকেন্ড গ্রাফটা একটু শিফটেড হয়ে গেল, বিকজ ও হচ্ছে কি এত মানে প্রথম দিকে লোডগুলো তো ফেল করে যাবে না। তো এটা ডান দিকের গুলো কোনোটা ফেল করে নাই, ডান দিকের এত এটার রেজাল্টটা এই কথাটা টোটালটার মানে হচ্ছে যে 1,00,000টা যদি আমি গ্রাফ 1,00,000টা টেস্ট কেস করি এবং তাদের 1,00,000টার মধ্যে একটা এখানে এরিয়া হচ্ছে 1,00,000-এ একটা, পুরোটা এরিয়া যদি হয় 1,00,000 তাহলে এইখানে 1 হচ্ছে বা 0 নিচে আছে। স্যার এই গ্রাফটা কোন বই থেকে নেওয়া হয়েছে একটু? এটা আমার সব আমাদের বই থেকে, আমাদের বইয়ের বাইরে কিছু বলছি না কিন্তু। ঠিক আছে, স্যার এস মাইনাস কিউ যেটা ওটা ওয়াই অ্যাক্সিস বরাবর না? ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ফ্রিকোয়েন্সিটা মাইনাস করলাম, এখানে খেয়াল করো ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিটা মাইনাস করলাম। তো এখানে সবই ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। স্যার নেগেটিভ তাহলে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এর মানে এক্স অ্যাক্সিস এর নিচে আর কি, ওটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর এটা এদিকে মাইনাস হওয়া মানে হচ্ছে এই কয়টা ক্ষেত্রে এই সংখ্যাগুলো ফেল করছে। ঠিক আছে, আমরা এটা মনে হয় আবারও ডিসকাস করব এরিয়ার আন্ডার দ্য কার্ভ যদি দরকার হয়, কিন্তু আমার মনে হয় আজকে আমরা এটা নিয়ে আলাপ করতে পারছি না, তোমরা এটা নিশ্চয়ই চিন্তা করো। তবে ফাইনাল কথা হচ্ছে ভ্যারিয়েবিলিটি আছে, সেই ভ্যারিয়েবিলিটিটাকে আমরা এইভাবে টেক কেয়ার করতেছি। বলো তো কেউ কিছু করতে স্যার পারো? বলো। স্যার তার মানে যে যখন এক্স এক্সিস এর লেফটে চলে যাচ্ছে তখন হচ্ছে আমাদের লোডটা ক্যাপাসিটি থেকে বেশি হয়ে যাচ্ছে 1,00,000-এ একবার এরকম, মানে এক্স্যাক্টলি এম যেহেতু নেগেটিভ হয়েছে। জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। এই গ্রাফ কি নিলসনের বই থেকে নেওয়া? এটা নিলসনের বইতে, আমাদের যে বই সেই বইতে নেওয়া, সেই বই থেকে এটা পড়ানো হচ্ছে। এটা কি ফার্স্ট চ্যাপ্টার? তোমাদের বইতে পাও না এটা? দাঁড়া তো, আসলে বই কিনি না এখনো। ও বই কিনো নাই, বই তো কিনতে হবে, বই না কিনো তুমি পাবো কোথা থেকে? এটা কি বইয়ের প্রথম চ্যাপ্টার? এটা বইয়ের 14 পাতায় আছে। 14 পাতা আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার লোড ক্যালকুলেশন একটা সমস্যা ছিল। আচ্ছা আমরা আজ কি করি, আমার নিজের একটা ক্লাস আছে, তোমাদের ওই আছে, আমরা পরে আলাপ করব। তবে মূল কথাটা যেটা এখানে এটা থেকে এটা যারা বুঝতে পারছো, মূল কথা যেটা বলি সেটা হচ্ছে আমরা ডিজাইন করতেছি এরকম একটা ডিস্ট্রিবিউশন আছে, আমি একটা ইউনিক ভ্যালু ধরে ডিজাইন করব, সেই ভ্যালুটা কনজারভেটিভ, দুই সাইডেই কনজারভেটিভ। আমি লোডটাকেও বাড়ায় ধরতেছি, সেটা একটা কনজারভেটিভ, আর ক্যাপাসিটিটা কমায় ধরা সেটাও একটা কনজারভেটিভ। কিন্তু ফাইনাল কথা হচ্ছে আমাকে এই জিনিসটা বেশি থাকতে হবে, ইকুয়াল টু আর গ্রেটার দেন থাকতে হবে। এটা কিন্তু আমরা এই ক্লাসে আমরা এই কোশ্চেনটা প্রায় লিখবো, কিন্তু ইকুয়েশনটা লিখবো কিন্তু আমরা ইকুয়েশনটার মূল কথাটা খেয়াল রাখবো। ইকুয়েশনের মূল কথাটা হচ্ছে আমাদের আসলে এখানে আমরা সেফটিটা এনশিওর করতেছি কনসিডারিং আনসার্টেনিটিস। ওকে, ঠিক আছে, আমরা এখানে শেষ করি, আমাদের এর পরের দিন আমরা আবার শুরু করবো। ঠিক আছে, ক্লাস নোটে কিছু কিছু আপডেট করছে, আবার আপলোড করে দিব। আগের ক্লাস নোট দুটা আপলোড করা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ।